প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। আমরা গত ক্লাসে যোজ্যতা বা যোজন ক্ষমতা সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা আলাদা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো যৌগের সংকেত কিভাবে লেখা হয় সেই বিষয়ে আলোচনা করব, অর্থাৎ সংকেত লেখার কৌশল সম্পর্কে আলোচনা করব। তো বিভিন্ন যৌগের সংকেত লিখতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলি জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন মৌল বা মূলকগুলির যোজ্যতা এবং সংকেতকে ভালো করে রপ্ত করতে হবে। আশা করি তোমরা এই বিভিন্ন মৌল বা মূলকগুলির যোজ্যতা এবং সংকেত রপ্ত করেছ। আমরা আগের ক্লাসে এই বিষয়ে এগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এখানে আমি ধরে নিচ্ছি এ এবং বি দুটি মৌল বা মূলক। ঠিক আছে, এ মৌল বা মূলকটির যোজ্যতা ধরে নিচ্ছি এম, মানে এখানে স্মল এম, এবং বি মৌল বা মূলকটির যোজ্যতা স্মল এন। তাহলে এই বি মৌল বা মূলক এবং এ মৌল বা মূলক যুক্ত হয়ে যে যৌগটি গঠন করবে সেই যৌগটির সংকেত হবে এ এন বি এম। তা আমি এখানে একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। এখানে দেখো, এই যে এ একটি মৌল বা মূলক, বি একটি মৌল বা মূলক। এ মৌল বা মূলকটির যোজ্যতা স্মল এম, এই সোজাসুজি লিখেছি, এবং বি মৌল বা মূলকটির যোজ্যতা স্মল এন, সোজাসুজি লিখেছি। তারপর আমি একটি অ্যারো সাইন দিয়েছি, কোনাকুনি একটি অ্যারো সাইন দেওয়া হয়েছে। এই অ্যারো সাইনের সাহায্যে আমরা কিন্তু বিষয়টাকে আরও সহজে বুঝে নেব। তার মানে আমাকে বলা হয়েছে যে এ মৌল বা মূলকের ডান দিকে নিচে ছোট্ট একটি সংখ্যা বসানো হচ্ছে, যেটা হলো বি মৌল বা মূলকটির যোজ্যতা। এই যে দেখো, এ স্মল এন লিখেছি, ডান দিকে ছোট্ট করে নিচের দিকে লেখা হচ্ছে এ স্মল এন বি এম। যেমন এর ক্ষেত্রে যেটা লিখলাম, অর্থাৎ এ মৌলটির ক্ষেত্রে যেটা লিখলাম, এ মৌলটির ডান দিকে বি মৌল বা মূলকটির যোজ্যতাকে লেখা হয়েছে। একইভাবে বি মৌল বা মূলকটির ডান দিকে ছোট করে এ মৌল বা মূলকের যোজ্যতা অর্থাৎ এমকে লেখা হয়েছে। তাহলে আলটিমেট এ এবং বি মৌল বা মূলক দুটি দ্বারা গঠিত যৌগটির সংকেত হলো এ এন বি এম। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের, এই কৌশলটাকে আমাদের রপ্ত করতে হবে। এই কৌশলটা জানলে কিন্তু আমরা বিভিন্ন যৌগের সংকেত লিখতে পারবো। তাহলে আমরা এখানে বেশ কয়েকটি যৌগের সংকেত লিখব। আমি একটু মোবাইলের সাহায্য নিচ্ছি, এখান থেকে আমরা দেখে নেব বেশ কয়েকটি মৌল বা মূলকের সংকেত কিভাবে লিখতে হয়। তা আমি এক একটি আলোচনা করছি এবং সেটাকে তোমাদের বলে দিচ্ছি, সেটা তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে আসছি, একটি যৌগের নাম বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত আমাকে লিখতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে মৌল দুটি আছে সেই মৌল দুটি হলো অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন। এবার আমাকে লিখতে হবে কি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা জানতে হবে এবং অক্সিজেনের যোজ্যতা জানতে হবে। এটা আমাদের কাজ। তাহলে প্রথমে জানতে হবে যৌগটির মধ্যে মানে কী কী মৌল আছে, তারপরে জানতে হবে এই মৌলগুলির যোজ্যতা কত। তো আমরা জানি যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3 এবং অক্সিজেনের যোজ্যতা হয় 2। তো একটু আগে আমি যে যৌগের সংকেত লেখার পদ্ধতিটা আমি বললাম, সেই পদ্ধতি যদি আমরা মেনটেন করি তাহলে দেখো কেমন হয়। আমি এখানে ছবির সাহায্যে দেখাচ্ছি, এখানে দেখে নাও। এখানে অ্যালুমিনিয়াম, তার যোজ্যতা 3, অক্সিজেন তার যোজ্যতা 2,
এবারে সে একইভাবে আমাকে কোনাকুনি অ্যারো সাইন দিতে হবে। অ্যারো সাইন দেওয়ার পর তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে কী লেখা হবে তার মৌলটির যৌগটির সংকেত তাহলে কী হবে। এই যে যৌগটির সংকেত হচ্ছে Al2O3, ঠিক আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সংকেত হলো অ্যালুমিনিয়াম নয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3। এর মানে অর্থাৎ অ্যালুমিনিয়ামের ডান দিকে নিচে অক্সিজেনের যত যোজ্যতা সেটা বসেছে, আর অক্সিজেনের ডান দিকে নিচে অ্যালুমিনিয়ামের যত যোজ্যতা হয় সেটা বসেছে। জাস্ট পাল্টাপাল্টি ব্যাপারটা এরকম, মানে এর যোজ্যতা ওখানে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা অক্সিজেনের ঘরে বসছে, আর অক্সিজেনের যোজ্যতা অ্যালুমিনিয়ামের ডান দিকে বসছে নিচে। তাহলে বুঝতে পারলাম। তাহলে একইভাবে পরে আসছে আরেকটি যৌগ যে অ্যামোনিয়াম সালফেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম একটি মূলক, অ্যামোনিয়াম মূলকের সংকেত হচ্ছে NH4+, এর যোজ্যতা হচ্ছে 1, এবং সালফেট SO4 2-, এর যোজ্যতা হচ্ছে 2। তাহলে সেই একইভাবে যদি আমরা কোনাকুনি বসাই, এখানে চিত্রের সাহায্যে দেখো NH4+ যোজ্যতা 1, SO4-2 যোজ্যতা 2, এবার সে কোনাকুনি যদি লিখি তাহলে যে সংকেতটা পাবো সেটা হচ্ছে NH4(2)SO4। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4(2)SO4। ঠিক আছে, এবারে আসছি মিথেন। মিথেনের সংকেত নিয়ে আলোচনা করব। মিথেন, তো এখানে দেখো মিথেনে কে কে থাকে, মানে কোন কোন মৌল থাকে, কার্বন এবং হাইড্রোজেন। তো কার্বনের যোজ্যতা হচ্ছে 4, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে সে একইভাবে আমরা সেই ডায়াগ্রামটা লিখতে পারি, কোনাকুনি কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের যোজ্যতা 1, সেই কোনাকুনিভাবে আমি এভাবে লিখেছি। তারপর যে সংকেতটা পাচ্ছি সেই সংকেতটা কী হবে না C1, কারণ আমরা লিখতে পারি সি এর ডান দিকের নিচে হাইড্রোজেনের যোজ্যতা বসবে, সেই জন্য এখানে লেখা হচ্ছে C1H4, কারণ এইচের ডান দিকে নিচে কার্বনের যোজ্যতা যত হয় সেটা বসবে, তাহলে C1H4। কিন্তু এটাকে আমরা এই 1টাকে আর পরের লাইনে আমরা লিখতে পারি অনলি CH4। ঠিক আছে, C1H4 যা CH4 একই, অর্থাৎ 1 থাকলে সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, C1H4 যা CH4 একই, দুটো একই জিনিস। এরপরে আসছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড, এখানে যে দুটি মৌল আছে সেগুলো হচ্ছে, তাদের নাম হচ্ছে হাইড্রোজেন যার যোজ্যতা 1, এবং সালফার, আরেকটি মৌল হচ্ছে সালফার যার যোজ্যতা হচ্ছে 2। তাহলে একইভাবে আমরা লিখতে পারি হাইড্রোজেন তার যোজ্যতা 1, সালফার তার যোজ্যতা 2। তাহলে সেই একইভাবে সেই পুরনো পদ্ধতি বা নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এর সংকেত হলো H2S। এখানে আমরা লিখতে পারতাম যে H2S1 লিখতে পারতাম, পরে আবার সেটাকে লিখতে পারবো যে H2S, কারণ আমি একটু আগে বললাম যে H2S1 যা আর H2S একই, 1টা লেখার দরকার নেই। তাহলে আমরা এই বিষয়গুলি জানলাম কিভাবে সংকেতগুলো লেখা হচ্ছে। তাহলে তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে, তাতেই কিন্তু তোমাদের এগুলো রপ্ত হয়ে যাবে। আচ্ছা, এবারে আসছি আমরা কয়েকটি মৌল নিচ্ছি। কয়েকটি মৌল দেওয়া এখানে বলা হচ্ছে, কয়েকটি মৌল এবং তাদের যোজ্যতাগুলি বলে দেওয়া হচ্ছে। তাহলে সেই মৌলগুলি দ্বারা গঠিত যৌগটির সংকেত কী হবে সেটা একটু জেনে নেব। আমরা এখানে একটু মোবাইলের সাহায্য নিচ্ছি। তো যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট আলোচনা করছি। এখানে একটি যৌগের নাম দেওয়া হয়েছে যে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড, এখানে এই যৌগটিতে যে মৌল দুটি আছে, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে ক্লোরিন। তো কার্বনের যোজ্যতা 4 এবং ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে যৌগটির সংকেত কী হবে, আমরা সে আগের মতো এখানে আমি একটি ছকের সাহায্যে দেখাচ্ছি।
এই যে কার্বনের যোজ্যতা 4, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে সে কোনাকুনিভাবে লিখলে আমাদের যে পদ্ধতিটা শিখলাম সেই পদ্ধতি অনুযায়ী কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হবে CCl4, মনে থাকবে। আচ্ছা, এরপরে আসছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগে উপস্থিত মৌলগুলি হলো ফসফরাস আর ক্লোরিন। তো ফসফরাসের চিহ্ন হচ্ছে পি, যার যোজ্যতা হচ্ছে 5, এবং ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl, যার যোজ্যতা 1। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকেত কী হবে? তো এখানে ছবিটা দেখো, ফসফরাস তার যোজ্যতা 5, ক্লোরিন যোজ্যতা 1, কোনাকুনি আমি লিখেছি, তাহলে PCl5 হলো। তো একইভাবে পরে যে যৌগটি আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যৌগতে যে মৌল দুটি আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তো নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3 আর হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা যদি সেই কোনাকুনিভাবে লিখি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা 3, হাইড্রোজেনের যোজ্যতা 1, কোনাকুনিভাবে যদি আমি ডায়াগ্রাম দিয়ে থাকি, তাহলে সেই পদ্ধতি অনুসরণ করলে আমরা পাবো NH3, অর্থাৎ অ্যামোনিয়ার সংকেত হলো NH3। একইভাবে এরপরে কী আছে? এরপরে আছে সালফার টেট্রাফ্লোরাইড। সালফার টেট্রাফ্লোরাইড, এখানে সালফার যে দুটি মৌল আছে, সালফার যার যোজ্যতা 4 আর ফ্লোরিন যার যোজ্যতা হচ্ছে 1। তাহলে সালফার টেট্রাফ্লোরাইডের সংকেত হবে একইভাবে SF লিখেছি, S এর যোজ্যতা 4, F এর যোজ্যতা 1, কোনাকুনিভাবে ডায়াগ্রাম দিই পুরোনো পদ্ধতি অনুযায়ী, SF4। এটা হচ্ছে সালফার টেট্রাফ্লোরাইড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সংকেতগুলো লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা আরও একটি টেবিল এখানে আলোচনা করব, যেখানে তোমাদের বিভিন্ন আয়নগুলি দেওয়া আছে, বিভিন্ন আয়নের সংকেতগুলি দেওয়া আছে এবং তাদের যোজ্যতা বলা আছে। সেই আয়নগুলির সাহায্যে আমরা যে যৌগগুলি পাবো তাদের সংকেত লিখব। আগের ছকটা ছিল যে বিভিন্ন মৌলগুলি দেওয়া ছিল, এখানে আয়নগুলি বলছি আমি। ঠিক আছে, তো প্রথমে একটি যৌগের নাম বলা হয়েছে যে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড, তাহলে এই সোডিয়াম ফ্লোরাইড যৌগে যে ধাতব আয়নটি আছে সেটি হলো সোডিয়াম Na+, একটি প্লাস, অর্থাৎ যৌগে যে এই সোডিয়াম আয়নটির যোজ্যতা হচ্ছে 1, এবং যৌগে উপস্থিত অ্যানায়নটি হচ্ছে কি? অ্যানায়নটি হলো ফ্লোরাইড, যার সংকেত হচ্ছে F-, অর্থাৎ অ্যানায়নটির যোজ্যতা হচ্ছে 1। তাহলে সোডিয়াম ফ্লোরাইডের সংকেত কী হবে? সেই পুরনো পদ্ধতি অনুযায়ী যদি আমরা সেই লিখে কোনাকুনি অ্যারো সাইন দিয়ে লেখার চেষ্টা করি, আগের পদ্ধতিগুলো অবলম্বন করবে, তাহলে আমরা সংকেতটি পাবো NaF। একইভাবে আসছি পটাশিয়াম ব্রোমাইড, যার মধ্যে যে যৌগটির মধ্যে ধাতব আয়নটি হচ্ছে পটাশিয়াম K+, যার যোজ্যতা হচ্ছে 1, এবং অ্যানায়নটি হচ্ছে ব্রোমাইড Br-, যার যোজ্যতা হচ্ছে 1। তাহলে এখানে আমরা যে সংকেতটি পাবো, সংকেতটি হবে KBr। এরপরে আসছি লেড ক্লোরাইড। লেড ক্লোরাইডে যে ধাতব আয়নটি আছে তার সংকেত হচ্ছে Pb2+। এর যোজ্যতা তাহলে হবে কত? 2, এবং যে অ্যানায়নটি আছে সেটি হলো, তার নাম হলো ক্লোরাইড, যার সংকেত হচ্ছে Cl-, অর্থাৎ এর যোজ্যতা হচ্ছে 1। তাহলে এখানে আমরা যে সংকেতটি পাবো সেটা হবে, আমরা এখানে একটি ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে Pb2+, Cl-, তাহলে এভাবে কোনাকুনি অ্যারো সাইন দিয়ে আমরা যদি সংকেতটি লিখি তাহলে হবে PbCl2।
অর্থাৎ লেড ক্লোরাইড। ঠিক আছে, এরপর আসছি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যৌগে যে ধাতব আয়নটি আছে সেটা হচ্ছে এল প্লাস, অর্থাৎ এখানে যে মৌলটি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বললাম, এখানে ধাতব আয়নটি হচ্ছে এল, অ্যালুমিনিয়াম 3+, যোজ্যতা 3, এবং অ্যানায়নটি হলো হাইড্রোক্সাইড OH-, যার যোজ্যতা হচ্ছে 1। তাহলে এখানে যে আমরা সংকেতটি পাবো, তোমরা এখানে দেখো এই ছবিটায়, এই যে LOH3, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা লিখলাম LOH3। তো একইভাবে এরপরে কি আছে, এরপরে আছে সোডিয়াম বাইকার্বনেট, যেখানে ধাতব আয়নটি হচ্ছে Na+, যার যোজ্যতা হচ্ছে 1, এবং অ্যানায়নটি হলো বাইকার্বনেট, যার সংকেত হচ্ছে HCO3-, অর্থাৎ যোজ্যতা হচ্ছে 1। তাহলে সে একইভাবে আমরা যদি লিখি তাহলে লেখা হবে, তার সংকেতটি হবে এইখানে দেখো, এই যে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এরপরে আসছি ক্যালসিয়াম বাইকার্বনেট, যেখানে ধাতব আয়নটি হলো ক্যালসিয়াম Ca2+, যোজ্যতা হচ্ছে 2, এবং অ্যানায়নটি হলো বাইকার্বনেট HCO3-, অর্থাৎ যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা সংকেতটি লিখলে কি হবে, এখানে দেখে নাও, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা লিখলাম CaHCO3(2). ঠিক আছে, আরেকবার দেখো ভালো করে, CaHCO3(2). CaHCO3 তো ঠিক আছে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে আসছি জিঙ্ক নাইট্রেট, যেখানে আছে জিঙ্ক, ধাতব আয়নটি হচ্ছে Zn2+, যোজ্যতা 2, আর নাইট্রেট NO3-, যার যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা যদি সেভাবে এর সংকেতটি লিখি তাহলে সংকেতটি হবে এই যে দেখো, এখানে আমি লিখেছি ZnNO3(2). এরপর আছে সোডিয়াম ফসফেট। তো সোডিয়াম ফসফেটে ধাতব আয়নটি হলো সোডিয়াম Na+, যার যোজ্যতা হচ্ছে 1, এবং অ্যানায়নটি হলো ফসফেট PO4 3-, অর্থাৎ তার যোজ্যতা হচ্ছে 3। তাহলে তার সংকেত যদি আমরা লিখি, যেটা হবে যে এই যে Na+, যার যোজ্যতা 1, আর ফসফেট মূলক PO4-3, যার যোজ্যতা হচ্ছে 3। তাহলে আমরা সেই কোনাকুনিভাবে অ্যারো সাইন দিয়ে লিখব যে Na3PO4। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারতাম যে NO3PO4(1). হ্যাঁ, NO3PO4 দিয়ে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে হোল লিখে নিচে 1 লিখতে পারতাম, কিন্তু সেটা লেখার দরকার নেই। আমি আগেই বলেছি যে 1 থাকলে 1 যদি কারো যোজ্যতা হয়ে থাকে তার জন্য লেখার দরকার নেই। তো এগুলো জানলাম। তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা আরও বেশ কয়েকটি যৌগের সংকেত লিখব, যেমন জিঙ্ক অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফাইড এবং ক্যালসিয়াম কার্বনেট। এই যৌগগুলির সংকেত লিখে এবার দেখি নাকি, দেখা যাক। প্রথমে আসছি জিঙ্ক অক্সাইড। তো জিঙ্ক অক্সাইডের মধ্যে যে মৌলটি আছে তার চিহ্ন হচ্ছে জিঙ্ক, Zn, এর যোজ্যতা হবে 2, এবং আর কি আছে, অক্সিজেন আছে, যার চিহ্ন হচ্ছে O, যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমরা সেই জিঙ্ক অক্সাইডে যদি আমরা সংকেতটা লিখি তাহলে কেমন হবে লেখাটা দেখো। এবার এখানে আমি ছবিতে দেখাচ্ছি।
এই যে জিঙ্ক তার যোজ্যতা 2, অক্সিজেন তার যোজ্যতা 2, তাহলে কোনাকুনিভাবে আমরা যদি লিখি তাহলে কী লিখব, Zn2O2, Zn2O2, এটা হবে সংকেত। কিন্তু এখানে দেখো খেয়াল করে, এখানে অ্যানায়ন এবং ক্যাটায়ন উভয়ের ডান দিকে আমরা একই সংখ্যা লিখছি, অর্থাৎ 2, এখানেও 2, এখানেও 2, একই সংখ্যা লিখছি। যখন এই রকম সিচুয়েশন আসবে, একই সংখ্যা যখন লেখা হয়ে থাকবে, তখন ওই সংখ্যাগুলো না লিখলেও চলবে। অর্থাৎ আমরা লিখতে পারি, এর সংকেতটা আমরা এইভাবে লিখতে পারি, আমি কি বললাম, এর সংকেতটা হবে Zn2O2, আমরা Zn2O2 না লিখে ZnO লিখতে পারি, অনলি ZnO লিখলেও চলবে। এই যে বললাম Zn2O2 হয়েছিল, কিন্তু আমরা ZnO লিখলেও হবে। তার মানে এই দুটো কিন্তু একই, কেউ Zn2O2 লিখতে পারে অথবা কেউ ZnO লিখতে পারে, কোনো অসুবিধা নেই। যখন একই একই থাকবে তখন সেটা না লিখলেও চলবে। তাহলে একইভাবে আমরা পরের আরও কয়েকটা সংকেত বললাম যেগুলো, সেগুলো একটু বলে নিচ্ছি। যেমন আমি একটু আগে বললাম যে ম্যাগনেসিয়াম অক্সাইড, তো ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে সেই কোনাকুনিভাবে আমরা যদি ডায়াগ্রাম দিয়ে লিখি তাহলে সংকেতটা হবে আমাদের এইভাবে যে Mg2O2। তো একটু আগে আমি বললাম যে Mg2O2 না লিখে আমরা MgO লিখতে পারি, অনলি MgO লেখা যায়। আচ্ছা, এরপরে আসছি জিঙ্ক সালফাইড। তো জিঙ্ক সালফাইডে যে মূলকটি আছে সেটা হচ্ছে, ধাতব মূলকটি হচ্ছে জিঙ্ক, যার সংকেত হচ্ছে Zn+2, যোজ্যতা হচ্ছে 2, এবং সালফাইড মূলকটি আছে যার চিহ্ন হচ্ছে S-2, যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, এই ছবিটার ফলো করো, তাহলে আমরা লিখতে পারি Zn2S2, কিন্তু আমরা দেখলাম যে দুটো একই সংখ্যা অ্যানায়ন এবং ক্যাটায়নের ক্ষেত্রে, সেজন্য আমরা Zn2S2 না লিখে অনলি ZnS লিখতে পারি। হয়েছে? আচ্ছা, এবার আসছি যে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটে ধাতব আয়নটি হলো ক্যালসিয়াম, যার চিহ্ন হচ্ছে Ca+2, যোজ্যতা হচ্ছে 2, এবং অ্যানায়নটি হলো কার্বনেট, যার সংকেত হচ্ছে CO3-2, যোজ্যতাও হবে 2। তাহলে আমরা এই সংকেতটা কি লিখতে পারি, এখানে ফলো করো। তাহলে আমার সংকেতটা হবে Ca2, সংকেতটা হবে Ca2CO3(2), ঠিক আছে, ভালো করে দেখো এখানে Ca2CO3(2). তো যেহেতু এখানে অ্যানায়ন এবং ক্যাটায়নের ক্ষেত্রে ডান দিকে সমান সংখ্যা আছে, সেই জন্য আমরা এই দুটো নাও লিখতে পারি, তাহলে আমরা অনলি লিখতে পারি CaCO3। সেই জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লিখলে আমরা এটা লিখে থাকি CaCO3। তো কেউ যদি লেখে যে Ca2CO3(2), তাহলে সেটাও ঠিক, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানলাম, ঠিক আছে। তো আজকে আমরা আরও একটি পদ্ধতির সাহায্য নেব, যার সাহায্যে বিভিন্ন আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলির সংকেত লেখা যাবে। একটু আগে আমরা একটা পদ্ধতি শিখলাম, এখন আমরা আরেকটি আলাদা পদ্ধতি শিখব, ঠিক আছে। সেই পদ্ধতির সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমে এই পদ্ধতিটার জন্য প্রথমে আমাকে কি করতে হবে না, এই পদ্ধতিতে মানে যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে কি, যে এখানে এমন সংখ্যক ক্যাটায়ন এবং এমন সংখ্যক অ্যানায়ন নেওয়া হবে যাতে করে অ্যানায়নের মোট আধান এবং ক্যাটায়নের মোট আধান মিলে টোটাল আধান 0 হয়। অর্থাৎ অ্যানায়নগুলি থেকে যে যত পরিমাণ নেগেটিভ আধান পাবো, ক্যাটায়নগুলি থেকেও ঠিক সমান পরিমাণ পজিটিভ আধান পেতে হবে, যার ফলে কি হবে, তাদের মোট আধানটি অর্থাৎ অ্যানায়ন এবং ক্যাটায়নের মোট আধান যোগ হয়ে
যাতে শূন্য হয়, এইটা মাথায় রাখতে হবে। এইটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনো এই যৌগটির মধ্যে, এই আয়নীয় যৌগটির মধ্যে কত সংখ্যক ক্যাটায়ন আছে এবং কত সংখ্যক অ্যানায়ন আছে। ঠিক আছে, অর্থাৎ এই সংকেত দেখে আমরা বুঝে নিতে পারবো, কোনো আয়নীয় যৌগের সংকেত দেখে আমরা বুঝতে পারবো যে ওই যৌগটির মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাত কী হবে, বা অ্যানায়ন এবং ক্যাটায়নের অনুপাত কত হবে সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা একটি টেবিলের সাহায্যে, বা এখানে একটি আমাদের এখানে যেটা দেওয়া আছে সেই টেবিলের সাহায্যে আমরা একটু বিষয়টা জেনে নেব উদাহরণের সাহায্যে। যেমন আমি নাম বলছি এক একটি। প্রথমে আমি একটি যৌগ নিলাম যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা তোমরা খুব পরিচিত, যাকে আমরা সাধারণ লবণ বলি, সোডিয়াম ক্লোরাইড। তো এইখানে ক্যাটায়ন, যে ক্যাটায়নটি আছে সেই ক্যাটায়নের সংকেত হবে Na+, এবং এই যৌগে যে অ্যানায়নটি আছে সেটা হচ্ছে Cl-। তো এটা Na+ এবং Cl- যোগ হয়ে NaCl গঠন হয়, যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে দেখো যে তাহলে এখানে সোডিয়াম Na+ বললাম, Na+-এর একটি, Na+ থেকে আমরা কি পেতে পারি, একটি পজিটিভ চার্জ, মানে 1 একক পজিটিভ চার্জ পাচ্ছি, এবং Cl- থেকেও 1 একক পজিটিভ চার্জ, Cl- থেকেও 1 একক নেগেটিভ চার্জ পাচ্ছি। তাহলে 1 একক পজিটিভ চার্জ যোগ 1 একক নেগেটিভ চার্জ সমান কী হবে, মোট চার্জ 0 হবে। বুঝতে পারলে? তার মানে একটি Na+ আয়নকে নিস্তড়িত করতে একটি Cl- আয়নের দরকার। তাহলে এর সংকেতটা কী হবে, NaCl। বুঝতে পারলে? একইভাবে পরে আসছে সোডিয়াম সালফেট। এখানে উপস্থিত যে ক্যাটায়নটি সেটা হলো Na+, এবং অ্যানায়নটি হচ্ছে SO4-2। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে SO4-2 এর চার্জ যেহেতু -2, SO4-2 বলছি, তো এর চার্জ হচ্ছে -2, মানে 2 একক নেগেটিভ, অর্থাৎ -2। তাহলে এই -2কে নিউট্রাল করতে হলে আমাকে Na+ কটি দরকার, Na+ দুটি দরকার, কারণ এক একটির জন্য হচ্ছে এক একটি Na+-এর চার্জ হচ্ছে +1, তাহলে দুটি Na+-এর চার্জ হবে কত, +2। ঠিক আছে, তো তাহলে এই জন্য এখানে আমরা ডান দিকে লিখছি যে তোমরা বইতে একটু ফলো করবে, দেখবে বইতে পাবে। তো এই যে এটা দেখো, এই যে +2 -2 দুটো যোগ হয়ে 0 হলো। দিয়ে আলটিমেট এর যা সংকেত পেলাম আমরা Na2SO4, Na2SO4। ঠিক আছে, এর যা সংকেত পেলাম Na2SO4, সোডিয়াম সালফেট। এরপরে আসছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ক্যাটায়নটি হলো Mg2+, এবং অ্যানায়নটি হচ্ছে Cl-। তো এখানে প্রত্যেক Mg+2 এর জন্য আমাকে দুটি Cl- দরকার। ঠিক আছে, কারণ এখানে Mg+2-তে যে আধানটি আছে তার একক হচ্ছে +2, কিন্তু এখানে ক্লোরিনের আধান হচ্ছে -1। এক একটি ক্লোরাইড আয়নের আধান হচ্ছে -1। তাহলে এখানে আমাকে দুটো ক্লোরাইড আয়নের দরকার। তাহলে এর সংকেতটা কী হবে না, MgCl2। একইভাবে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, যেখানে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে কত, +2, আর ক্লোরাইড হচ্ছে -1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটি ক্যালসিয়াম আয়নকে নিস্তড়িত করতে আমাকে দুটি ক্লোরাইড আয়নের দরকার। তাহলে এর সংকেতটি হবে কি, CaCl2। একইভাবে আসছে জিঙ্ক অক্সাইড।
এখানে কি দেখলাম না, এখানে জিঙ্কের যোজ্যতা হচ্ছে +2 আর অক্সাইডের যোজ্যতা হচ্ছে -2। তার মানে এখানে এক একটি জিঙ্ক আয়নকে নিস্তড়িত করতে এক একটি অক্সাইড আয়ন হলেই চলবে। তাই এর সংকেত হলো ZnO। জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে ZnO। তো তোমরা এগুলো ভালো করে দেখবে, একটু নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তবেই মনে থাকবে। এবার আসছি অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম এখানে যে ধাতব আয়নটি হচ্ছে Al+3 এবং অক্সাইডের কি না, অক্সাইড হচ্ছে O-2। তাহলে এখানে দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে এখানে দুটি Al+3 এর মোট চার্জ হচ্ছে কত, 3 দুগুণে 6, অর্থাৎ +6। কি বললাম না, দুটি Al+3 মোট চার্জ যেটা হবে সেটা হচ্ছে +6। আবার 3টি O-2 এর যোজ্যতা হবে -6। তাহলে এই যে +6 আর -6 যোগ করলে যেটা হয় 0 হয়, অর্থাৎ মোট চার্জ 0 হয়। তার মানে আমরা কি বুঝলাম, যে দুটি Al+3 ক্যাটায়নকে নিস্তড়িত করতে মোট 3টি O-2 আয়নের দরকার। তাই অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। Al2O3 অর্থাৎ দুটি কি লাগছে, দুটি Al+3 আয়ন চাই, সেই জন্য Al2 হয়েছে। আর 3টি O-2 আয়ন চাই, সেই জন্য O3 হয়েছে। এভাবে মনে রাখতে হবে। একইভাবে আমরা আসছি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের সেম, ম্যাগনেসিয়ামের যোজ্যতা আছে, ম্যাগনেসিয়াম আয়নের যোজ্যতা হচ্ছে Mg+2 এবং অক্সাইড হচ্ছে Mg-2, অর্থাৎ প্রত্যেক Mg+2কে এর জন্য কেবলমাত্র একটি O-2 আয়ন হলেই মোট আধান 0 হয়ে যাবে। তাই এর সংকেত হচ্ছে কি MgO। আচ্ছা, এরপর আসছি ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের মধ্যে যৌগের যে ক্যাটায়নটি আছে সেটা হচ্ছে Fe+3 আর অক্সাইডের সংকেত হচ্ছে O-2। তো এখানে বুঝতে পারছি যে, তাহলে এখানে দেখো, এখানে তোমরা একটু খেয়াল করবে যে দুটি Fe+3 আয়নের মোট চার্জ কত হবে না, +6। আবার 3টি O-2 এর মোট আধান হবে -6। তাহলে +6 এবং -6কে যোগ করলে 0 হয়, অর্থাৎ মোট আধান 0 হচ্ছে এইভাবে। তাহলে ফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3 এইভাবে। আচ্ছা, এরপরে আসছে সোডিয়াম সালফাইড। সেখানে সোডিয়ামের যে ক্যাটায়নটি আছে তার সংকেত হচ্ছে Na+, এবং অ্যানায়নটি হচ্ছে সালফাইড S2-। ঠিক আছে, তো এখানে দেখো যে S-2 আছে, তো তাহলে এখানে সোডিয়ামের সোডিয়াম নয়, সালফাইডের একটি সালফাইড আয়নকে নিস্তড়িত করতে হলে আমাকে দুটি সোডিয়াম আয়নের দরকার। তাই সোডিয়াম সালফাইডের সংকেত হলো Na2S। এরপর আসছি পটাশিয়াম ফ্লোরাইড। এখানে পটাশিয়াম যে ক্যাটায়নটি আছে সেটা হচ্ছে পটাশিয়াম K+, এবং যে অ্যানায়নটি আছে সেটা হচ্ছে ফ্লোরাইড F-। এখানে দেখেই বুঝতে পারছি যে পটাশিয়ামের যোজ্যতা আছে, পটাশিয়ামের আয়নের মধ্যে 1 একক ধনাত্মক আধান আছে, আর ফ্লোরাইড আয়নের মধ্যে 1 একক ঋণাত্মক আধান আছে। তাহলে এক একটি পটাশিয়াম আয়নকে নিস্তড়িত করতে এক একটি ফ্লোরাইড আয়নই যথেষ্ট। তাই এখানে পটাশিয়াম ফ্লোরাইডের সংকেত হবে Kf অনলি, Kf। তো এইভাবে আমরা এই যৌগগুলির সংকেত আমরা জানতে পারি এবং নিজেরাই যৌগের সংকেতগুলি লিখতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত।